আসসালামু আলাইকুম। আজকের রাতে কারেন্ট ক্লাসে আমরা প্যানেল কোডে কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আসন্ন বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যে সকল প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। গতকালকে আমরা সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম সেটি ছিল প্যানেল কোডের 159 ধারা। তো প্যানেল কোডের 159 ধারার বক্তব্যটা হলো এটাই যে কলহ বা মারামারি, অর্থাৎ এখানে বলা হয়েছে যদি দুই বা ততোধিক বলছে যে দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে জনগণের শান্তি বিঘ্নিত করে কি করেন, মারামারি করেন বা একে অপরকে মারপিট করেন। অর্থাৎ এখানে একজন মার খাচ্ছে আর একজন মার দিচ্ছে তা কিন্তু না। তো এ ধরনের ঘটনাটাকে বলা হয় কলহ বা মারামারি। এর শাস্তি কত ধারায়? 160 ধারায়। আচ্ছা, আর এখানে লোক সংখ্যা হতে হবে কমপক্ষে 2 জন। আচ্ছা, ভালো কথা। আমরা চলে আসি, আমাদের কিছু কিছু ভুল হয়ে থাকে। আগে আমরা ভুলটা সংশোধন করি, কারণ আমরা এই জন্য ভুলটা সংশোধন করব যে পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সময় কোনো অবস্থাতেই সে যদি ভুল করে ফেলে তাহলে তার নাম্বার তো যাবে যাবে, সাথে রেজাল্টও ভালো হবে না। যেমন পরীক্ষায় প্রশ্ন আসে যে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বা একজন থানার অফিসার ইনচার্জ একটা ডাকাতির অভিযোগ পেয়েছেন, অর্থাৎ থানার অফিসার ইনচার্জ ডাকাতির অভিযোগ প্রাপ্ত হয়ে তিনি ডাকাতির ধারায় মামলা রেকর্ড না করে লঘু ধারায় মামলাটা রেকর্ড করেছেন। কি করেছেন? দস্যুতার একটা অভিযোগ পেয়েছেন, তার থানার সুনাম রক্ষার্থে তিনি দস্যুতার ধারায় মামলা রেকর্ড না করে কিসের ধারায় করেছেন? চুরির ধারায় মামলাটা রেকর্ড করেছেন। তার মানে আইন যেভাবে ওনাকে নির্দেশনা দিয়েছে উনি এই আইনের নির্দেশনাটা অমান্য করেছেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কিন্তু পেনাল কোডের 218 ধারা। ভালো করে মনে রাখবা, এই প্রশ্নের উত্তর পেনাল কোডের 218 ধারা। অনেকেই এখানে 167 ধারা দিচ্ছেন। 167 ধারা দেয়াটা সম্পূর্ণভাবে ভুল। কারণ একটাই, আমরা যদি ভালো করে পড়ি তাহলে আমরা এর উত্তরটা বুঝতে পারবো। তো পেনাল কোডের 218 ধারার বক্তব্যটা হলো একরকম, 167 ধারার বক্তব্যটা হলো আর এক রকম। এখন আমরা যে ভুলটা করি, 218 দিচ্ছি, 167ও দিচ্ছি। কি সাইফুল, এরকম আছে না বিভিন্ন গাইডগুলোতে? জি স্যার, আছে স্যার। আচ্ছা, তাহলে 167টা কি জানো? 167টা, মনে করো তুমি একজন সরকারি ভাবে দোভাষী। তো দোভাষী বোঝো সাইফুল? জি স্যার, সে দুইটা ভাষা জানে, বাংলা ইংলিশ, না যেমন না অন্য না কোনো না, ভাষা। প্রবাসী। না। মানে সে অনুবাদ করতে পারে, যে কোনো ভাষাকে অনুবাদ সে করতে অনুবাদ পারে করতে যেখানে। পারে। দোভাষী যেটা আমরা বলি আর কি। আচ্ছা, এখন মনে করো একজন ব্যক্তি সে দোভাষী, তাকে একটা অনুবাদ করতে দেওয়া হয়েছে। দেখো, কোরিয়া থেকে একটা দলিল আসছে, সে দলিলটা তাকে অনুবাদ করতে দেওয়া হয়েছে। সে কি করলো? এই অনুবাদ করতে গিয়ে সে এমন একটা কাজ করছে আর একজন ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে। সে একজন ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে এই শব্দটাকে পরিবর্তন করেছে, অর্থাৎ দলিলে যেভাবে লেখা আছে সেই লেখাটাকে পরিবর্তন করে মিথ্যা আর বলছে। একটা দলিল প্রণয়ন করেছেন। এখানে কি বলা হয়েছে একটু ভালো করে বোঝো। যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে অনুরূপ সরকারি কর্মচারী হিসেবে কোনো দলিল প্রস্তুত বা অনুবাদের ভারপ্রাপ্ত হয়ে কোনো ব্যক্তির ক্ষতিসাধিত হইবার সম্ভাবনা রয়েছে জানিয়েও এই কাজটি করেন। অনুবাদ কে করেন? দোভাষী যে। প্রভাষী। দলিল প্রস্তুত করা আর দলিলে দস্তখত করা কি এক? না স্যার, প্রস্তুত করে তোমাকে যাইয়া। বলা হয়েছে তুমি এটা তৈরি করে নিয়ে আসো। জি স্যার। অফিসার ইনচার্জ কি তৈরি করে আনেন, না সরাসরি না নিজে মামলা রেকর্ড করেন? কি? স্যার, কাগজ কলমে আপনি ইয়ে রেখে অপারেটর দিয়ে লেখাই নিয়ে আসে, এই এরপরে স্যার সমস্ত ইয়ে করে। ফাও কথা বলা যাবে না। অপারেটরদের লেখাও আর তোমার আত্মীয়দের লেখাও, কিন্তু উত্তরটা আচ্ছা, হলো স্যার যেটা নিজেই সেটাই করছে। বলবো। অফিসার ইনচার্জ নিজে করে। নিজেই করবেন। আপনি বাস্তবে কি করেন সেটা আপনার বিষয়। আপনি বাড়িতে জি গিয়ে স্যার। যা সই করে নিয়ে আসেন সেটা যায় আসে না, আইনের যেটা কথা সেটাই। তাহলে ওইটার সাথে এটা কি মিললো?
আমরা দেখি এই 167টার আর 218-র মধ্যে কি পার্থক্য আছে। 218 একটু দেখি। কোন ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাবার উদ্দেশ্যে কোন সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া থেকে, তার মানে একজন ব্যক্তিকে আপনি শাস্তি থেকে বাঁচাবেন, তার সম্পত্তি বাজেয়াপ্ত থেকে হওয়া থেকে বাঁচাবেন। আর এখানে বলছে কোন ব্যক্তির ক্ষতি করিবার উদ্দেশ্যে, দুটো এক হলো? কে? না স্যার, দুইটা আলাদা আলাদা। 167-তে বলছে কোন ব্যক্তির ক্ষতি করিবার উদ্দেশ্যে ভুল দলিল প্রণয়ন করা জি স্যার। বা ভুল অনুবাদ করা, জি স্যার। তৈরি করছে ভুল একটা দলিল একজন ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে। আর 218-তে বলছে কোন ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাইবার জন্য, কারো সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া থেকে রক্ষা করিবার জন্য। তো এখানে হলো একরকম, এখানে একরকম। তো আমাদের এই যে জিনিসটা, আমরা প্রশ্নগুলো পড়ি দেখি না, আমরা এতই মানে আলসিয়া যেটাকে আমরা বলি, আমরা কি করি, যে কটা ধারা দিছে আমরা ওই কটায় মারে দেই, কিন্তু আসলে সঠিক ধারা কোনটা হবে এটা কখনো আমরা খুঁজে দেখি না। তাহলে জি স্যার। 167 এবং 218 এর পার্থক্যটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। এরকম ভুল হবে না তো নাকি? হবে না স্যার, না ইনশাল্লাহ। স্যার, হবে না। তোমাকে, মনে করো আমি ইংরেজি বুঝি না, তুমি একজন ইংরেজিতে ডক্টরেট ডিগ্রি, আমি তোমাকে দিলাম এই ইংরেজিটা বাংলা করে নিয়ে আসো যাও, এই সব ঠিক আছে তো? ঠিক আছে, আমি সই করে দিলাম। কিন্তু প্রস্তুত করলে কিন্তু তুমি, তুমি দোভাষী, অর্থাৎ তুমি এই ভাষাটাকে যেভাবে লেখা আছে, নির্দেশনা দেয়া আছে সেভাবে না করে কোনো ব্যক্তির ক্ষতি করিবার উদ্দেশ্যে ভ্রান্ত দলিল, ভুল দলিল প্রণয়ন করেছো। সেটি হলো প্যানাল কোডের 167। আর 218টা হলো যে একজন ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাবার জন্য, তার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করিবার জন্য আপনি দলিল প্রণয়ন করেছেন বা নির্দেশ অমান্য করেছেন। সেটার সাথে এটা কি মিলল? কি না সাইবুল? স্যার, না স্যার, দুইটা আলাদা আলাদা জিনিস। ভাষাগত তাহলে কিছু ডিফারেন্স। তোমাদের কাছে আমার অনুরোধ, যে মাস্টার সাহেবরা এই ধারাগুলো ভুল করে তাদেরকে একটা বার হইলেও বলো, অন্তত তোমাদের কথা শুনে যেন আর 10 জন লোক ভালো হয়। আইন এমন একটা বিষয়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা আইনটাকে ভিতরে না পড়ে, আমরা শুধু স্যার কি আর ভুল বলতে পারে আমরা কিন্তু কখনোই পড়ে দেখি না। এই জন্য আমার কথার সাথে তোমাদের একতা প্রকাশ করতে গেলে তোমাদেরকে পড়ে দেখতে হবে যে আসলে আমার কথাটা সঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের আর একটা ভুল আমরা দেখি, পরীক্ষায় প্রশ্ন আসে। কি পরীক্ষায় প্রশ্ন আসে? পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে ক নামক পুলিশ কনস্টেবল, অর্থাৎ একজন পুলিশের কনস্টেবল নিজের চাহিদা মিটানোর জন্য, একজন পুলিশ কনস্টেবল জি নিজের স্যার। চাহিদা মিটানোর জন্য রাজারবাগ পুলিশ লাইনের বাইরে বা গেটের বাইরে একটা মুদির দোকান খুললেন। বা ক নামক সাব ইন্সপেক্টর, তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন কারণে বা কাজের চাপ কম থাকায় তিনি বাইরে একটা কোম্পানিতে পরামর্শকের বা প্রশাসনিক কর্মকর্তা চাকরিতে নিয়ে যেতে হলেন। তো এই ধরনের বিষয়টা যদি হয় তাহলে তার প্রশ্নের উত্তর আমরা কি লিখি? প্যানাল কোডের 168, পিআরবি 110, পুলিশ আইনের 10। কি তাই দেনে আমরা সাইফুল? স্যার, এরকমই দেয় স্যার। পুলিশের 10 দ্বারাই হবে স্যার। কি আমরা দেই কিনা, আমি যেটা জিজ্ঞেস করি সে উত্তরটা আগে দাও। জি স্যার। এটা বিভিন্ন গাইডে বিভিন্ন মাস্টার সাহেবরা দিচ্ছেন। জি কি স্যার। দিচ্ছে নাকি নাজমুল? জি স্যার, দিচ্ছে দিচ্ছে স্যার। জি স্যার, দিচ্ছে। আচ্ছা, তো আমরা এটা দেব না, আমরা কোনটা দেব? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কে কি অপরাধ করেছে ব্যাখ্যা দিন বা উত্তর লিখুন বা কার কি অপরাধ উল্লেখ করুন, সেখানে প্রশ্ন দিয়েছে ক নামক পুলিশ কনস্টেবল
নিজের চাহিদা মেটানোর জন্য রাজারবাগ পুলিশ লাইনের বাইরে একটা মুদির দোকান খুললেন, তখন আমরা লিখবো যে পুলিশ আইনের 10 ধারায় উল্লেখ করা হয়েছে কোনো পুলিশ সদস্য নিজ চাকরি ছাড়া বা নিজ কর্ম ছাড়া অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করতে হলে ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ছাড়া তিনি করতে পারবেন না। যদি করেন তাহলে সেই পুলিশ সদস্য পুলিশ আইনের 10 ধারার বিধান লঙ্ঘন করবে। তাহলে যে মাস্টাররা এখানে পিআরবি 110 দিয়েছে সে ভুল দিয়েছে, কারণ পিআরবি 110 হলো ডিআইজি সাহেবের অনুমতি ব্যতীত আপনি নিলামে ডাকতে পারবেন না। জি স্যার। কোথায় আইজি কোথায় ডিআইজি? আচ্ছা, হুম। এরপরে দেয় প্যানেল কোডের 168। প্যানেল কোডের 168-তে বলা হয়েছে কোন সরকারি কর্মচারী নিজ কর্ম ছাড়া অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করতে পারবেন না। এই সরকারি কর্মচারী নিজ কর্ম ছাড়া অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করতে পারবেন না, এখানে কিন্তু কারো অনুমতির কথা কিন্তু বলা হয়নি, টোটালি পারবেন না কোনো সরকারি কর্মচারী। কিন্তু পুলিশ আইনের 10 ধারায় বলেছে ইন্সপেক্টর জেনারেলের অনুমতি নিয়ে পুলিশ সদস্য ব্যবসা করতে পারবে। তাহলে এটার সাথে এটা মিললো নাকি? আছে নাকি? না স্যার, এটা সিভিল সিভিল কর্মচারী, এই যে পুলিশ বাদে সিভিল হবে। কর্মচারী না বাবা, আমি যেটা বলতেছি সেটা তোমাকে মাতব্বরের কথা কম, তোমার ভুলটা সংশোধন যেন তুমি পরীক্ষায় যেন সঠিকটা দিতে পারো, সেই জন্যই আলোচনাটা করা। তাহলে আমাদের এই পুলিশ সদস্যের ক্ষেত্রে আমরা কি করব? শুধুমাত্র পুলিশ আইনে 10 ধারাই দেবো। আচ্ছা, আর যদি প্রশ্ন আসে যে একজন সরকারি কর্মচারী, তাহলে সেখানে আমরা লিখবো প্যানাল কোডের 168 ধারা, অর্থাৎ প্যানাল কোডের 168 ধারায় যেটা বলা হয়েছে যে একজন সরকারি কর্মচারী তিনি নিজ কর্ম ছাড়া অন্য কোনো কর্মে অর্থাৎ বেআইনি ভাবে কোনো ব্যবসায় নিয়োজিত হতে পারবেন না। কত ধারা সেটা? 168 ধারা। আচ্ছা, আমরা 169-এ যাই। একজন সরকারি কর্মচারী নিলামেও ডাকতে পারবেন না বা নিলামে অংশগ্রহণও করতে পারবেন না, বলছে কোন সরকারি কর্মচারী। এখানে কিন্তু যদি প্রশ্ন আসে যে ক নামক পুলিশ কনস্টেবল বা ক নামক একজন এএসআই তিনি মালখানার দায়িত্বে থেকে একটা মোটরসাইকেল নিলাম হচ্ছে সেখানে অংশগ্রহণ করলেন, তাহলে তার জন্য পিআরবি 110-এর উত্তর হবে। এখানে ওই প্যানাল কোডের 169 আসার কোনো সুযোগ নেই। তো 169 হলো কার জন্য? একজন সরকারি কর্মচারী সে যদি বেআইনি ভাবে কোন সম্পত্তি ক্রয় করে, কোনটা? যে সম্পত্তিটা নিলামের জন্য উপস্থাপন করা হয়েছে, 169 ধারা। যা একটা পরীক্ষায় আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম আমি ফেসবুকের গ্রুপে, সেটা ছিল এরকম যে একজন ব্যক্তি সেনাবাহিনীর সদস্য না হয়েও, একজন ব্যক্তি তিনি কোনো সেনাবাহিনীর সদস্য নন, সেনাবাহিনীর তিনি সদস্য না হয়েও তিনি সেনাবাহিনীর একজন কার মেজরের পোশাক পরিধান করেছেন। অর্থাৎ একজন ব্যক্তি, একটা সেকেন্ড, বিষয়টা হলো যে একজন ব্যক্তি সেনাবাহিনীর সে সদস্য না, কিন্তু সে সেনাবাহিনীর মেজরের পোশাক পরিধান করেছেন। তো আমাদের লোকজন এই প্রশ্নের উত্তর দিয়েছে কত ধারায়? 140 ধারায়। কারণ তার এটা জানা নাই। কারণ কি জানো? ওই যে একটা সমস্যা, সে ভিতরে পড়ে নাই। কারণ প্যানাল কোডের 140 ধারায় বলা হয়েছে সেনাবাহিনীর সৈনিক, বিমান বাহিনীর বৈমানিক, নৌবাহিনীর নাবিক না হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ওই বাহিনীর ওই পদের পোশাক পরিধান করেন কিংবা প্রতীক ব্যবহার করেন, কিন্তু মেজরের কথা তো সেখানে বলা নাই। তাহলে মেজরের কথাটা কোথায়? প্যানাল কোডের 171 ধারায়। তার মানে প্যানাল কোডের 171 ধারায় বক্তব্যটা বলা আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি সেনাবাহিনীর মেজর না হওয়া সত্ত্বেও নিজেকে সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দেন, পুলিশের সাব ইন্সপেক্টর বলে পরিচয় দেন, বা পুলিশ সদস্য না হওয়া সত্ত্বেও
একজন পুলিশ সদস্যের পরিচয় দেন, পোশাক কিন্তু পরিধান করেননি, তাহলে বা একজন ব্যক্তি সরকারি কর্মচারী না হয়েও কোন সরকারি কর্মচারীর পরিচয় দেন, তাহলে তার শাস্তির কথা বলা হয়েছে কত ধারায়? 70 স্যার। 170 স্যার। 170 ধারায়। তাহলে এই 170 ধারায় হলো যে ব্যক্তিটা একজন সরকারি কর্মচারী না হয়েও সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করেছে। ভালো কথা। এখন 171-এ যাই। এই পরীক্ষায় প্রশ্নটা আসছিল যে একজন ব্যক্তি প্রতারণা করিবার উদ্দেশ্যে, ক নামক ব্যক্তি প্রতারণা করিবার উদ্দেশ্যে কি? প্রতারণা করিবার উদ্দেশ্যে একজন পুলিশ অফিসারের পোশাক পরিধান করেছেন। প্রতারণা করিবার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি প্রতারণা করিবার উদ্দেশ্যে যে পদে তিনি অধিষ্ঠিত নন সেই পদের পোশাক পরিধান করেন বা র্যাঙ্ক ব্যাজ পরিধান করেন বা প্রতীক ব্যবহার করেন, তাহলে সেই ব্যক্তিটা পেনাল কোডের 171 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। এখন যদি হয় ক নামক ব্যক্তি পুলিশের সাব ইন্সপেক্টর না হওয়া সত্ত্বেও সাব ইন্সপেক্টরের পোশাক পরিধান করলেন, 171। সাব ইন্সপেক্টর না হওয়া সত্ত্বেও সাব ইন্সপেক্টর পদের পরিচয় প্রদান করলেন, 170। তোমাদের সমস্যা কোথায় জানো? পরিচয় দিলে 170, পোশাক পরলে 171। এই সাপের মন্ত্র পড়ে কখনো পাশ করা যাবে না। মানে ফাও খাইতে খেতে এমন হয়ে গেছে যে ধারাও ফাও দেয়। এগুলো বহিষ্কার করব। এগুলো ধারে কাছে আমরা যাব না। ফাও খাবো না, ফাও ধারা আমরা দেব না। এই সকাল বিকাল গেলে মাঝে মাঝে দেখি থানার আশেপাশে ওই 10-20 টাকা আমার সামনে ভাগ করে। আমি আবার লজ্জাও পাই না, হাসবো না রাগ করব। ওর কলজাটা ছিঁড়ে ফেলাইতাম যদি আমি চাকরিতে থাকতাম ওইখানে আর আমার সামনে এই ঘটনা হতো। বুঝতে পারছো? এগুলো আমার অনেক কাহিনী আছে, বুঝতে পারছো? রাজারবাগে এমটিতে গিয়ে জিজ্ঞাসা করবা, খালি বলবে লোকটার মুখ খারাপ কিন্তু পয়সা খায়নি, এই কথা বলবে। বুঝতে পারছো? রাজারবাগের এমটিতে গিয়ে জিজ্ঞাসা করবা, খুব গাইলে কিন্তু পয়সা খায়নি। যাই হোক, তাহলে আমরা 171 ধারাটা কি বুঝলাম? যে প্রতারণা করিবার উদ্দেশ্যে একজন সরকারি কর্মচারীর প্রতীক ব্যবহার করা বা পোশাক পরিধান করা। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? জি স্যার। এটা বুঝতে পারবে তো নাকি? জি স্যার, এখন বুঝছি স্যার। আচ্ছা, আমরা চলে আসি 174 ধারায়। 174 ধারার বক্তব্যটা কি? 174 ধারার বক্তব্যটা হলো যে একজন সরকারি কর্মচারী, তিনি কি বলছেন? সরকারি কর্মচারী নোটিশ দিয়েছেন হাজির হওয়ার জন্য, কিন্তু আপনি হাজির হওয়ান নাই, তাহলে কি হবে? আচ্ছা, কে কি অপরাধ করলো ব্যাখ্যা দিন। একজন সাব ইন্সপেক্টর, তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা, মামলার তদন্তের স্বার্থে একজন সাক্ষীকে সিআরপিসি এর 160 ধারা অনুযায়ী নোটিশ দিয়েছেন তার সম্মুখে হাজির হওয়ার জন্য, কিন্তু সে ব্যক্তিটা হাজির হয় নাই। যে ব্যক্তিটা হাজির হলো না তার শাস্তির কথা বলা হয়েছে কত ধারায়? 174 ধারায়। 74 ধারায়। একজন পুলিশ অফিসার অপমৃত্যুর ঘটনা তিনি তদন্ত করতেছেন। অপমৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে তিনি যা দেখলেন যে এই ব্যক্তিটা অপমৃত্যু সংক্রান্তে কিছু জানে। তো যিনি জানেন তাকে তার সম্মুখে ঘটনা বর্ণনা করার জন্য সিআরপিসির কত ধারা অনুযায়ী নোটিশ দেন? 175। নোটিশ প্রাপ্ত হয়ে সে ব্যক্তিটা
সেই সুরতহাল প্রস্তুতকারী অফিসারের সম্মুখে হাজির হয় নাই, তার অপরাধটা কত ধারায়? 174 ধারায়। 74 ধারায়। কার জানি সাউন্ড আসতেছে একেবারে বিশ্রী রকমের। কথাটা হলো 174 ধারার বক্তব্যটা হলো যে একজন সরকারি কর্মচারীর নোটিশ বা আদেশ পাওয়া সত্ত্বেও যদি কেউ হাজির না হয়, তার শাস্তির কথা বলা হয়েছে আইনের এই ধারায়। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? তাহলে কি আমরা বুঝতে পারছি 74 ধারাটা? জি স্যার। এটা কি ভুল হবে? ইনশাল্লাহ হবে না স্যার। না স্যার। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 175 ধারা। একজন সাব ইন্সপেক্টর, তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা। একজন সাব ইন্সপেক্টর, তিনি একটা মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলা তদন্তকালে তিনি জানলেন তারই তদন্তাধীন মামলার কিছু কাগজপত্র, একজন ব্যক্তির দখলে আছেন। এই কাগজপত্রগুলো তার সামনে উপস্থিত করার জন্য তিনি নোটিশ দিয়েছেন। কত ধারা অনুযায়ী নোটিশ দিতে পারেন কাগজপত্র হাজিরের জন্য? 160 একজন স্যার। একজন পুলিশ স্যার অফিসার কাগজপত্র হাজির করার জন্য কত ধারা অনুযায়ী নোটিশ দিতে পারেন? 160, 94, 95, 94 ধারা। 94, ঘোড়ার ডিম আবার 94, 160 পাইলে কোথায় মিয়া? কাগজ হাজির করার জন্য 160? না স্যার, 94 94 ধারা। 94 CRPC 94। এই কাগজ হাজির করার জন্য নোটিশ দিয়েছে, কিন্তু সে লোকটা কাগজগুলো হাজির করেন নাই, তার অপরাধ কত ধারায়? 175 ধারায় স্যার। 175 ধারায়। 175 ধারায়। আমরা চলে আসি 175 ধারা। ভালো কথা। আমরা নাদের আলী চৌকিদারের কথা কি শুনছি আমরা? জি স্যার, নাদার আলী শহীদের এটা প্রশ্নে অর্থাৎ আপনি বলছেন। প্রশ্নে আসছিল নাদের আলী চৌকিদার। এই নাদের আলী চৌকিদার এলাকায় তার অনেক সুনাম আছে। একজন সাব ইন্সপেক্টর রাত্রিকালীন টহল ডিউটি করতে গেছে। যাওয়ার পর হঠাৎ করে এই নাদের আলী চৌকিদারের সাথে সাব ইন্সপেক্টরের সাক্ষাৎ হয়েছে। তখন এই সাব ইন্সপেক্টর নাদের আলী চৌকিদারকে জিজ্ঞাসা করেন যে, নাদের আলী, মানুষের চিৎকার চেঁচামেচি কোন দিকে হচ্ছে? নাদের আলী বুঝতে পারলো যে দারোগা সাহেব তো বুঝতে পারছে ঘটনাটা কি, কিন্তু আমি তো ঘটনা ঘটুক এটাই চাই। নাদের আলী এই দারোগা সাহেবকে যেদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে সেদিকের নির্দেশনা না দিয়ে, সেই দিক না দেখাই দিয়ে উল্টো দিক দেখাই দিয়ে বলছে যে কিছু লোক এই এলাকার ভিতর দিয়ে প্রবেশ করেছে। তার মানেটা হলো দারোগা সাহেব একজন সরকারি কর্মচারী, নাদের আলী একজন সরকারি কর্মচারী। তাহলে সরকারি কর্মচারী হয়ে যদি অপর কোনো সরকারি কর্মচারীকে মিথ্যা বা অসত্য তথ্য সরবরাহ করেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 177 ধারায়। আমাদের ভুলটা কোথায়? আপনি একজন সাব ইন্সপেক্টর, বা আপনি একজন এএসআই, আপনি রাত্রিকালীন টহল ডিউটি করতেছেন বা দিনেই ডিউটি করতেছেন। আপনি জানলেন আপনার থানা এলাকায় বা ফাঁড়ি এলাকায় একটা স্থানে দস্যুতা সংগঠিত হইবে, বা একটা বাড়িতে ডাকাতি সংগঠিত হইবে, বা একটা লোককে মেরে ফেলতে পারে। আপনি এটা জানার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। আপনার অপরাধটা কত ধারায়? 177 ধারা স্যার। পুলিশ আইনের 7 ধারায় স্যার। 7 ধারা হবে স্যার। খালি খালি ফেল করো তোমরা, এই জন্য তো ফেল করো। ফেল করার কারণ এটাই।
কি কেউ বলতে পারলা না? স্যার পুলিশের 7 ধারায় স্যার এটা। ঘোড়ার ডিম 7 ধারা। আমি কি কথাটা বলছি তোমাকে এখানে? তুমি অপরাধ সংঘটিত হইবে এ ধরনের সংবাদ জানতে পেরেছো, ব্যবস্থা নেও নাই, এটা 119। 119 স্যার। তো ফেল তো এখানেই। এই জায়গায় তো বললাম যে তোমাদেরকে বোঝানো আমার পক্ষে সম্ভব হয় না। এই প্রশ্ন 119, 177 আর 203 এর মধ্যে প্রত্যেকটা বছর পরীক্ষায় আসে। হয় 119 আসে, নইলে 177 আসে। হয় নাদের আলী চৌকিদার আসে, নইলে আমলযোগ্য অপরাধ নিবারণ করাই যাদের দায়িত্ব। তো নিজে যদি পড়তে না পারো কিছু বলার নাই, আমি পড়াচ্ছি 177 এই উদ্দেশ্যেই যে তোমাদের মেধাটা কতটুকু যাচাই করার জন্য। তো তোমরা তো ফেল। আচ্ছা, তাহলে 177 কখন হবে? যিনি সংবাদটা দিয়েছে তিনি হলো সরকারি কর্মচারী, যিনি সংবাদটা গ্রহণ করেছেন তিনিও সরকারি কর্মচারী। অর্থাৎ সরকারি কর্মচারী হয়ে অপর কোন সরকারি কর্মচারীকে কোনো অনুষ্ঠিতব্য অপরাধের সংবাদ, মিথ্যা বা অসত্য তথ্য সরবরাহ করার শাস্তি হলো 177 ধারা। কি বোঝা গেছে? বুঝবা না? আমরা জানি, কারণ তোমাদের পড়া নাই তো। আমি শেষ, তোমরাও শেষ। আমি গল্প করে 1 ঘন্টা কাটাবো আর তোমরাও শেষ, আগামীতে আর নাই। আর পরীক্ষার সময় খালি কপাল থাপড়াবা, স্যার আমার খাতা দেখে লেখছে সে ফার্স্ট হয়ে গেছে, কিচ্ছু বলার নেই। সে তোমার মতো না, সে শ্রম দেয়। আমার ছেলে আজ 1 সপ্তাহ যাবত এই দোতলার থেকে নিচতলা নামে না, বিশ্বাস করবা? ওর পরীক্ষা আছে আগামী মাসে, ও দোতলার থেকে নিচতলা নামতেছে না। কারণ 2 ঘন্টা 4 ঘন্টা পড়লে র্যাঙ্ক আসে না। পড়তে গেলে যেহেতু প্রতিযোগিতা, কথাটা কি বুঝতে পারছো না বোঝো নাই? প্রতিযোগিতার মধ্যে চেষ্টা করতে হয়। আমার গল্প শেষ, তোমাদের গল্প শেষ, বাস ঘুমাঘুমি, বর ফেসবুক যা আছে আছে। এই জন্য 177 পড়াতে গিয়ে আমি পড়ালাম কোনটা তুমি দেখো। যাই হোক, তোমরা যতটুকু চেষ্টা করবা, না করলে কিছু বলার নেই। আচ্ছা, আমরা চলে আসি পেনাল কোডের 180 ধারায়। 180 ধারার বক্তব্যটা কি? 180 ধারার বক্তব্যটা কি? যেমন বিবৃতি স্বাক্ষর না করা, যেমন এজাহারে স্বাক্ষর করা নাকি? হ্যাঁ, এইভাবেই তোমরা স্বাক্ষর না করা। এইভাবে খাতায় লিখে দিবা, পাসের জায়গায় 13 পাবা, লাস্টে আর পাস করা লাগবে না। তোমার কথা বলা উচিত ছিল যে এজাহারকারী যে এজাহার দিয়েছে সেই এজাহারে যদি এজাহারদাতা স্বাক্ষর না করেন বা টিপসই না দেন। এই শর্টে পড়তে পড়তে, আচ্ছা বেতন তো তোমরা সবগুলো নাও তাই না? বেতন কি কম নাও নাকি? টাকা পয়সা কম নাও? আচ্ছা, শোনো, এটা গল্প করে নেই। আজকে তো একজন ছাত্রের পড়ার উদ্দেশ্য কি? সে যে উত্তরটা দিবে ওই উত্তরটা শুনে যেন আর একজন মুখস্থ করতে পারে, শিখতে পারে। শর্টে মাইরে দাও, তো বেতনটা তো শর্টে নাও না, তো থাকে মাসে দেওয়ার দরকার নেই। তো আমি প্রশ্ন দিলাম যে 180 ধারায় এজাহারকারীকে এজাহার পড়ে শোনালেন, তো এই প্রশ্নটা কিভাবে আসে? প্রশ্ন আসে যে অফিসার ইনচার্জ এজাহারকারীকে এজাহার পড়িয়া শোনালে এজাহার দাতা স্বাক্ষর করতে অস্বীকার করেন। আবার যদি এই প্রশ্নটা এভাবে আসে, বিবৃতি দাতা যদি তার বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন, সেক্ষেত্রে কি আইনি অপরাধ হবে? সারা জীবন তো শুনছে এজাহার, এখন বিবৃতি দাতা আবার কি হলো? কারণ মৃত্যুকালীন জবানবন্দি কিনা, তাই না? আসলে বিষয়টা হলো, যদি এরকম প্রশ্ন আসে যে
একজন পুলিশ অফিসার একজন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করে ওই জবানবন্দিতে তার স্বাক্ষর দেওয়ার জন্য বললে সে স্বাক্ষর দেয়নি, এটাও তার অপরাধ। এই তার মানে হলো যে যিনি যিনি অভিযোগ দিয়েছেন তার দায়িত্ব হলো তার দেয়া জবানবন্দির নিচে স্বাক্ষর করা অথবা টিপসই দেয়া। সে না দিলে কোন ধারায় অপরাধ করবেন? পেনাল কোডের 180 ধারায়। এখন এই প্রশ্নটা পরীক্ষায় আসছে যে অফিসার ইনচার্জ, থানার অফিসার ইনচার্জ এজাহারকারীকে এজাহার পড়িয়া শুনিয়েছেন, কিন্তু এজাহারকারী তার প্রদত্ত জবানবন্দিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন বা টিপসই দিতে অস্বীকার করেন, তাহলে তার শাস্তিটা কত ধারায়? কে? 180। 180 ধারায়। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, আমরা নাই বা দিলাম সেটা। আমরা চলে আসি সরকারি কর্মচারীর কি সরকারি কর্মচারীর কাজে বাধা দান করা। আমাদের কত খারাপ। প্রশ্ন আসছে কে কি অপরাধ করেছে ব্যাখ্যা দিন। দেখো, সরকারি কর্মচারীর কর্তব্য কাজে বাধা দান যদি ক নামক ব্যক্তি খ নামক সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত থাকার উদ্দেশ্যে মারধর করেছেন, সেখানে আমরা 186 দিয়ে রাখি। আহা, সেখানে কি 186 হবে? স্যার 332। ভালো করে বোঝো, একজন সরকারি কর্মচারী তার দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে না পারে বা তার দায়িত্ব পালনে ব্যাহত করিবার উদ্দেশ্যে তাকে গুরুতর আঘাত করা হয়েছে, সেখানে আমরা পেনাল কোডের 330 বা 31 দিচ্ছি, সাথে 186 দিচ্ছি। এটা কি সঠিক হলো? না স্যার, না স্যার। 186 মধ্যে কোনো আঘাত চলবে না, জি স্যার, এটা সামান্য হলো বাধা। বাধা দান। আর 330, 331 বা 353 হতে গেলে কি হতে হবে? বল প্রয়োগ করতে হবে, আক্রমণ, বল প্রয়োগ, বল প্রয়োগ করতে আঘাত। হবে। আর এখানে হলো আঘাত করতে হবে। কথাটা বোঝা গেছে নাজমুল? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এর সাথে ও ধারাগুলো দিচ্ছি কেন? কি একজন সরকারি কর্মচারী সরকারিভাবে দায়িত্ব পালন করতেছে, কয়েকজন লোক এসে বলছে যে আপনি এখান থেকে চলে যান, এ সমস্ত কাজ করতে পারবেন না, তাহলে তার অপরাধটা কত ধারায়? 186 ধারায়। তার মানে সরকারি কর্মচারীর কর্তব্য কাজে কেউ যদি বাধা দান করেন তার শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 186 ধারায়। আচ্ছা, ভালো কথা। এখানে কি আমরা 330, 300, 332, 333 দেবো নাকি? না স্যার, না স্যার, আঘাত আর গুরুতর আঘাত। আচ্ছা, এখন যদি এরকম প্রশ্ন কখনো আসে যে ক নামক সাব ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর গ্রেপ্তারি পরোয়ানা বলে ককে গ্রেপ্তার করতে গেছেন। একজন সাব ইন্সপেক্টর গ্রেপ্তারি পরোয়ানা বলে ককে গ্রেপ্তার করতে গেছেন, যাওয়ার পর ক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাচ্ছিল, তখন ওই সাব ইন্সপেক্টর ককে ওই তখন ওই সাব ইন্সপেক্টর আসামিটাকে গ্রেপ্তার করিবার লক্ষ্যে খয়ের সাহায্য চেয়েছে, খ পুলিশের কাজে সাহায্য করেন নাই। তাহলে খ কত ধারায় অপরাধ করেছে? 87 স্যার। 187। তার মানে কোন সরকারি কর্মচারীকে সাহায্য করিতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা না করেন, তাই তো নাকি? জি স্যার। তাহলে কাকে সাহায্য চান? ম্যাজিস্ট্রেট বা পুলিশ, পুলিশ তাই না?
আচ্ছা, এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে একজন সাব ইন্সপেক্টর গ্রেপ্তারি পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করতে গেছেন, সে আসামিটা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাচ্ছিল, তখন সে একজন ব্যক্তির সাহায্য চেয়েছেন, কিন্তু সেই ব্যক্তিটা পুলিশকে সাহায্য করে নাই, ফলে পুলিশ আসামিটাকে ধৃত করতে পারেন নাই। তাহলে যিনি সাহায্য করেননি তার শাস্তি কত ধারায়? পেনাল কোডের 187 ধারায়। কি ঠিক আছে না ভুল করছি আমি? জি স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার। এখানে আরো 2-3টা ধারা দাও স্যার, আপনি পারেন স্যার, দিয়ে দেন। বুঝো নেই? শোনো, আমার কথা কিছু রেকর্ড থেকে যাক। আমি সেই ব্যক্তি, ভদ্রলোক মারা গেছেন, অমর কান্তি রায়, ঢাকা মহানগর আদালতের ফার্স্ট এডিশনালের জাজ ছিলেন। এই মামলার আসামি ছিলেন রাষ্ট্রপতি এরশাদ সাহেব, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব। উনি ছিলেন এই মামলার আসামি 20 কেজি স্বর্ণ চোরাচালানের। মামলার সাক্ষী ছিল আমাদের একজন এডিশনাল ডিআইজি সাইদুর সাহেব, তখন রাজশাহী রেঞ্জে। উনি পোশাক পরে আসে নাই দেখা এই একেরাই সাহেব নথিটা এইভাবে ফাঁকা মারছে এডিশনাল ডিআইজির মুখের দিকে। এটা আমি সিনেমা মতো থাপা দিয়ে ধরছি, আমার সাসপেন্ড করবে। কলম স্যার দেখেন, আমি তখন কোঠাজোদের ওসি, কিন্তু সব জজ আমাকে চিনতো, ভালো সম্পর্ক ছিল। তো তখন আমি ওনাকে বললাম যে স্যার, এখানে অনেক সাংবাদিক আছে, এরা কিন্তু এটা কালকে পত্রিকায় দিলে আপনার কিন্তু ক্ষতি হবে। তখন আমাকে বলে এই ভিতরে দেখে বলতেছে, কয় যে আপনি ওই ডিআইজি সাহেবকে পরে আসতে বলেন, বিকেলের আবারে আসতে বলেন, আমি সাক্ষী নিয়ে নেব। এরকম বিষয়টা, আমি কথাটা তোমাকে বলি, বিষয়টা হলো এরকম। আচ্ছা, এখন এই যদি তুমি জানো, সঠিক কিছু জানো, তোমাকে সাহস থাকতে হবে, তোমাকে কাজ জানতে হবে, না জানলে হবে না। তো এই জিনিসগুলো আমরা করছি, আমরা জানি বলেই এগুলো করছি। এখন এখানে যে কথাটা বলছে যে একজন পুলিশ অফিসার একজনকে সাহায্য চাইলো, সাহায্য করলো না। এখন তুমি এটা যদি সাহায্য চেয়েছো, কার নিকট সাহায্য চেয়েছো? জনসাধারণ স্যার। একজন জনসাধারণের নিকট। আচ্ছা, এখন এমনও হতে পারে কার নিকট? একজন গর্ভবতী মহিলা, সে কি তোমার আসামি ধরার জন্য সাহায্য করবে? না স্যার, না করবে না না। স্যার। সামর্থ্যবান লোকের কাছ থেকে। যা গল্প অনেক হলো, তো বিষয়গুলো একটু জেনে রাখবা যে জাহাঙ্গীর তৈরি হবে না, আমার এই তৈরি হবে না। আমি যেভাবে প্রশ্নগুলো তোমাদেরকে বলতেছি, তোমরা এটা আমার গর্ব ঠিক না, তোমরা অন্যদেরকে এভাবে বোঝাও, দেখো যে এইভাবে প্রশ্ন তৈরি করে কেউ তোমাদেরকে বোঝাতে পারে কিনা। তারপরে তোমরা বুঝছো না, এ তাহেরি হুজুরের মতো কি পারে, কয় না, বুঝো নাই? আচ্ছা, আমি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, হেভিয়ার্স কর্পাস, হেভিয়ার্স কর্পাস। এটা হলো প্রকৃতির নির্দেশ দানের ক্ষমতা কার? উচ্চ আদালতে, আদালত বিভাগ। হাইকোর্ট বিভাগ। অর্থাৎ সিলেটের মাজারে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এই সংক্রান্তে বিস্তারিত সঠিক তথ্য জানার জন্য সংশ্লিষ্ট জেলার এসপি, ওসি, ডিসি এবং যারা দায়িত্বে আছেন খাদেম, তাদেরকে হাইকোর্ট বিভাগ তলব করতে পারে। এটি হলো হেভিয়ার্স কর্পাস 491। কত? 491 স্যার। 491 সিআরপিসিতে বলা হয়েছে। ওই যে মাঝে মাঝে দেখো না, ওই দিনাজপুর জেলার এসপি সাহেবকে হাইকোর্টে ডাকছে, এইটা হলো হেভিয়াস কর্পাস। তো উচ্চ আদালত ওনারা অনুগ্রহ করে যদি এটা, এই বিষয়টা নিয়ে যদি ওনারা জানতে চান, তাহলে কিন্তু সারা দেশের মানুষ সঠিকটা জানতে পারবে যে আসলে এই টাকা পয়সা কিংবা এগুলো কোথায় যায়, কিভাবে ব্যয় হয়, তাই না? আচ্ছা, তো জিনিস তোমাকে জানতে হবে, না জানলে হবে না। যাই হোক, গল্প শেষ। একজন পুলিশ অফিসার, পরীক্ষায় প্রশ্ন আসছে যে আপনি ফাঁড়ির ইনচার্জ, আপনার ফাঁড়ি এলাকায় স্থাবর সম্পত্তি নিয়ে শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে,
বা জমির সীমানা নিয়ে গন্ডগোল বা মারামারি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি উভয় পক্ষকে পেনাল কোডের 154 ধারা অনুযায়ী সতর্কীকরণ নোটিশ জারি করেছেন। কিন্তু সেটা প্রথম পরিষ্কার পক্ষ করে প্রথম পরিষ্কার পক্ষ করে নোটিশ অমান্য করে সেখানে প্রবেশ করেছেন, তাদের অপরাধ কি? বা ক নামক ব্যক্তি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ করেছেন। যেমন পরীক্ষায় প্রশ্ন আসে যে পরীক্ষা কেন্দ্রের 100 গজের মধ্যে প্রবেশের নিষেধাজ্ঞা সত্ত্বেও ক নামক ব্যক্তি সেখানে প্রবেশ করেছেন, তার শাস্তি কত ধারায়? পেনাল কোডের 188 ধারা স্যার, 100 88 স্যার, কত ধারা, জোরে বলো। স্যার 188 188 ধারা স্যার। 188। তার মানে সরকারি নিষেধাজ্ঞা বা সরকারি আদেশ অমান্য করা, এটাই নাকি? জি স্যার। সরকারি আমরা এরপরে একটু চলে আসি। এটা হলো আমার নামে চার্জশিট দিয়ে দেখিস বান্দরবন পাঠিয়ে দেব। তার মানে একজন সাব ইন্সপেক্টর, তিনি একটা মামলা তদন্তকারী কর্মকর্তা। মামলার তদন্তকালে তিনি দেখলেন যে ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামলার ঘটনার সাথে জড়িত। চেয়ারম্যান এই তথ্যটি জানার পর তদন্তকারী কর্মকর্তাকে বলছে যে এই মামলা নিয়ে যদি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু বান্দরবন পাঠিয়ে দেব। তাহলে ওই চেয়ারম্যানের অপরাধটা কত ধারায়? 189 ধারা স্যার। ওই যে একটা চায়ের অ্যাডভার্টাইজ দেওয়া ছিল না, বান্দরবন পাঠিয়ে দেব। জি স্যার। আচ্ছা শোনো, এয়ারপোর্ট। আমি যখন রাজারবাগের কনস্টেবল, সেই 90-এর আগের কথা বলছি, তো তখন কিন্তু ডিএমপি থেকে চাকরি করতে চাইতো না। আর ডিএমপি থেকে বেরোনোর একটাই উপায় ছিল, রাঙ্গামাটি বান্দরবনে নমিনেশন, পার্বত্য অঞ্চলে নমিনেশন দেওয়ার জন্য। তো বিয়ে করার পর ওই 90-এর আগের কথা বলছি, তো আমাকে একদিন ডাকলো রিজার্ভ অফিসে, কয়ে তোমার নমিনেশন কিন্তু চলে যাচ্ছে বান্দরবনে। আমি বললাম আমার বড় ইচ্ছা চাকমা বিয়ে করা, বান্দরবনে গেলে একটা চাকমা বিয়ে করব, আর বাসার আসবাবপত্র যা আছে সেগুন কাঠের নিয়ে আসবো, তুই আমার নমিনেশন পারলে দে, তো টাকা তোরে আমি দেবো না। কথাটা বুঝতে পারছো? তো এরকম অবস্থা হয়ে গেছে। তার মানেটা হলো যে একজন তদন্তকারী কর্মকর্তা, আমি যেটা বলতে চাচ্ছি, বা একজন পুলিশ অফিসার, তিনি একটা মামলা তদন্ত করতেছেন। এই মামলাটা তিনি যাতে সঠিকভাবে তদন্ত না করেন, অর্থাৎ তদন্ত থেকে বিরত থাকিবার উদ্দেশ্যে বা সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকিবার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি হুমকি প্রদর্শন করেন, তার শাস্তির কথা বলা হয়েছে 100 কত ধারা কামরুল? 189 ধারা স্যার। 89 ধারা। আচ্ছা, আর যা তোর কোন বাবা আছে, যাইয়া দেখ থানায়, তোর টেগরি ভাঙু। তার মানে কি, কোনো ব্যক্তি অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তি যাতে আইনের আশ্রয় নিতে না যায়, অর্থাৎ আইনের আশ্রয় থেকে বিরত থাকিবার উদ্দেশ্যে, আইনের আশ্রয় হতে বিরত থাকিবার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি হুমকি প্রদর্শন করেন, তাহলে তার শাস্তির কথা বলা হয়েছে কত ধারায়? 190 ধারা স্যার। 190 ধারায়। তুই যাইয়া দেখ পুলিশের কাছে, যদি তোর টেংরি না ভাঙি, তুই আবার আমার নামে বলে মামলা করছিস, যাইয়া দেখ, তুই মামলা করে দেখ, তোর আমি দেখি করি। অর্থাৎ এখানে বলা হয়েছে নিরাপত্তা বিধানার্থে সরকারি কর্মচারীর নিকট আবেদন করা থেকে বিরত থাকিবার উদ্দেশ্যে ব্যক্তি বিশেষকে প্রলব্ধ করিবার উদ্দেশ্যে ক্ষতি বা ভীতি প্রদর্শন করা। কথাটা হলো যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আইনের সাহায্য থেকে বিরত থাকিবার উদ্দেশ্যে তাকে হুমকি প্রদর্শন করেন, আবার কারেন্ট চলে গেছে, তাহলে সে ব্যক্তি এই 190 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবে। কারো কিছু বলার আছে তোমাদের? কারেন্ট চলে গেছে, বলো।
তাহলে আমরা মোটামুটি 190 পর্যন্ত আলোচনা করলাম। এই সম্পর্কে কারো কিছু বলার আছে? আজকে যেগুলো ধারা আমরা আলোচনা করেছি এর মধ্যে কিছু বলার আছে তোমাদের? স্যার অনেক কিছু জানলাম স্যার। আর তুমি জানি না লাভ কি, তোমার তো মুখস্থ থাকে না, সমস্যা তো এখানে। জানি না লাভ কি, মুখস্থ তো থাকে না তোমার। এই যে এবারে যে প্রশ্নগুলো আসছে, শোনো, প্রশ্নগুলো আসছে, প্রশ্নের বিষয়টা আমি আর কিছু বলছি না। আমাকে যেভাবে হোক একজনে বললো যে কি রকম হতে পারে, বললাম যে এরকম হবে। এই যে শোনো, প্রশ্নকর্তা যে প্রশ্ন করেন সে তোমার শত্রু না, সে বাইরের থেকে কোনো প্রশ্ন আনবে না। আমাকে দেখাও এখানে ধারাগুলো কোনো বাইরের থেকে আনছে কিনা, যেটা কিনা তোমাদেরকে আমি পড়াই নাই। কি আমার ক্লাস তো একটাও ফাঁকি দেয় না, বিশেষ করে নাজমুল চারঘাট, সাইফুল, এগুলো কি প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করছি এই পরীক্ষার জি স্যার, জন্য? জি এই স্যার, ধারাগুলো দুই তিনবার আলোচনা আছে। আর এমন একটা পরীক্ষা, সিআরপিসির 55 ধারা আর 109 ধারা আসছে কয়েকবার, আর সাক্ষ্য আইনের 11 ধারা আসছে কয়েকবার। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যা হোক, কারো কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে? কি তোমরা কিছু বলবা? না স্যার। কি মনোয়ার, কিছু বলবা নাকি? স্যার আমি তো নতুন, আর কি বলবো, মোটামুটি ভালো লাগতেছে স্যার আপনার কথাগুলো। হ্যাঁ, যখন পরীক্ষায় পারবে না তখন আর ভালোটা ভালো থাকবে না। যাও, জি স্যার, তাহলে আমরা ইনশাআল্লাহ। শেষ করি, কালকে কথা হবে। সবাই ভালো স্যার থাকো, পরীক্ষার ক্লাসগুলো সামনে। যদি একটু লিংকে আমাকে দিতেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার গত ক্লাসগুলো যদি একটু লিংক দিতেন স্যার আমারে। ও আচ্ছা, ও গত ক্লাস তো দেখতে পারবা না, যেদিন অ্যাড করবে সেদিন থেকে দেখতে পারবা, অসুবিধা নেই, ও, আমি দিয়ে দেবো এখন। জি তো স্যার, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, কালকে কথা হবে। আর যেগুলো পড়ালাম, আমিও ঘুমায়ে যাব, তোমরাও ঘুমায়ে যাও, কোনো কথা নাই। না যা স্যার, আছে পরীক্ষার সময় এখনো আছে, সময় গেলে সাধন হবে না, জেনে রাখবে। বুঝতে ঘুমালে পারছো? কি আর স্যার? চেষ্টা করো যাতে ভালো রেজাল্ট করতে পারো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি এতভাবে বলার পরেও, আমার এত বোঝানোর পরেও যদি তোমাদের মনে না থাকে, আমার কিচ্ছু বলার নেই। যাক, সবাই ভালো থাকো, ধন্যবাদ।